সবাইকে মালদা সিভিল সার্ভিস একাডেমির অনলাইন ক্লাসে স্বাগত। তোমরা যারা আমাদের রেগুলার ক্লাস করছো তোমরা অবগত আছো যে আমরা এমসিকিউ ক্লাস করছি বিভিন্ন বিষয়ের। তার মধ্যে থেকে এখন ইতিহাস বিষয়ের এমসিকিউ ক্লাস জাস্ট শুরু করেছি এবং আমাদের এর আগে এমসিকিউ এর একটা ভিডিও অলরেডি হয়েছে, এটা আমাদের দ্বিতীয় ভিডিও ইতিহাস এমসিকিউ এর। তো আমরা বিভিন্ন বিষয়ে ধারাবাহিকভাবে এমসিকিউ দেওয়ার চেষ্টা করছি, তার মধ্যে থেকে এটা একটা বলতে পারো ইতিহাস বিষয়। তো ইতিহাস বিষয়ের যে প্রথম যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের কি বলে যে ইতিহাসের যে উপাদান, সেইটা, এবং সেইখান থেকে আমরা এখানে কিন্তু তোমার হচ্ছে কাজ করতে শুরু করেছি। তো ইতিহাসের উপাদানটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে নিয়েছি। আমরা অলরেডি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। তো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানগুলো কী কী সেটা নিয়ে বিস্তারিত আলোচনা এর আগের ভিডিওতে হয়েছে। ওই ভিডিওটা অনেকটা বড় হয়েছে কারণ এমসিকিউ কোয়েশ্চেন অনেক বেশি ছিল। আজকে আমরা যে ভিডিও নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মধ্যযুগে, যেটা আমাদের সুলতানি এবং মুঘল যুগ, সেই সময় আমাদের ইতিহাসের উপাদান কী ছিল এবং কী কী এভিডেন্স ঐতিহাসিকরা সেই সময় থেকে ব্যবহার করেছে সেটা আমরা এখানে আজকে জানার চেষ্টা করবো বা বোঝার চেষ্টা করবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, বেশি কোয়েশ্চেন্স নেই গত দিনের মতো, এখানে তুলনামূলকভাবে কম কোয়েশ্চেন রয়েছে এবং এই কোয়েশ্চেন্সগুলোকে আমরা জানবো, অনুধাবন করার চেষ্টা করব এবং তোমরা বোঝার চেষ্টা করবে যে স্যার কীভাবে কোয়েশ্চেন্সগুলো এমসিকিউগুলো বোঝানোর চেষ্টা করছে। ঠিক আছে, তো এই ধারাবাহিক ক্লাসে আশা করছি তোমাদের ভালো লাগছে। মানে বিশেষ কিছু না বলে আমরা সরাসরি ক্লাসের মধ্যে কিন্তু চলে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্ক্রিনে আমাদের যে মধ্যযুগের ইতিহাসের উপাদান, এটা নিয়ে আমাদের পড়া রয়েছে। দেখো লেখা আছে মধ্যযুগের ইতিহাসের উপাদান। মধ্যযুগের ইতিহাসের উপাদান সম্বন্ধে পড়া লেখা রয়েছে, বুঝতেই পারছো। এই যে মধ্যযুগের ভারতীয় ইতিহাসের উৎসগুলো কী কী, সেটা এখানে আমরা আজকে ক্লাস করব। ঠিক আছে, তো চলো সরাসরি আমরা যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 1 দেখতেই পাচ্ছ। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে দেখো, বলছে মধ্যযুগীয় ভারতের তোমার হচ্ছে ইতিহাসের প্রধান সাহিত্যিক উৎস কোনটি? সাহিত্যিক মানে সাহিত্য দিক থেকে বলছে তুজুকি বাবরি, না তোমার হচ্ছে এক মিনিট, ওকে, বলছে তুজুকি বাবরি, না হচ্ছে আইনি আকবরি, না হচ্ছে তারিক ই ফিরোজ শাহী, না হচ্ছে উপরের সবগুলি। তো তোমাদের মাথায় রাখতে হবে এখানে যে তিনটে অপশান রয়েছে, তিনটে অপশানই কিন্তু হচ্ছে কি স্যার তোমার হচ্ছে সাহিত্য, সাহিত্য সংক্রান্ত। কার সাহিত্য? তোমার হচ্ছে যেমন হচ্ছে তুজুকি বাবরি, এটা বাবর লিখেছিল, তো তার মানে হচ্ছে মুঘল যুগের সাহিত্য, এটা মুঘল যুগের সাহিত্য। ঠিক আছে, তারপর আইনি আকবরি, আকবরের সমসাময়িক মুঘল যুগের। ঠিক আছে, আর তারিক ই ফিরোজ শাহী জাহাঙ্গীরের সময়কার। তো এটা হচ্ছে কি স্যার মুঘল যুগের। তো মুঘল যুগ হচ্ছে তোমার হচ্ছে সুলতানি যুগ এবং মুঘল যুগ, এই দুটা যুগই তোমার হচ্ছে প্রভিডেন্ট, মানে বিশেষ করে আমাদের মধ্য ভারতের ইতিহাসে। তোমাদেরকে বলে রাখি 1206 সাল থেকে শুরু করে 1857 সাল পর্যন্ত যে তোমার হচ্ছে কি যে ইসলামিক যে রাজত্ব আমাদের ভারতবর্ষে ছিল, এই রাজত্বটাকে আমরা কি স্যার মধ্যযুগ বলে থাকি। ঠিক আছে, মধ্যযুগ। ঠিক আছে, তো এই মধ্যযুগের মাথায় রাখবে, এটা সবগুলো উত্তর হবে। কেন স্যার? এই তুজুকি বাবরি, আইনি আকবরি এবং তারিক ই ফিরোজ শাহী তিনটাই তোমার হচ্ছে সাহিত্যিক উপাদান। যেহেতু তিনটাই সাহিত্যিক উপাদান, তো অতএব তিনটাই কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য তোমার হচ্ছে প্রদান করে। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে তুজুক ই বাবরি, এটা বাবরের লেখা সবাই জানো, বলছে এর কোন ভাষায় লেখা? বলছে ফার্সি, তুর্কি, না আরবি, না হচ্ছে উর্দু। তো মাথায় রাখবে এটা হচ্ছে তোমার হচ্ছে তুর্কি ভাষায় লেখা। ঠিক আছে, তুজুকি বাবরি, বাবরের আত্মজীবনী তুজুকি বাবরি, বাবর এটা নিজে লিখেছিল, বাবরের আত্মজীবনী। ঠিক আছে, এবং এটা কোন ভাষায় লেখা? তুর্কি ভাষায়। আচ্ছা, এখানে মাথায় রাখবে যে তোমার হচ্ছে তুজুকি বাবরি, এখানে প্রকৃতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে, প্রকৃতি সম্বন্ধীয় আলোচনা আছে। আচ্ছা, এই বইটা তোমার তুর্কি ভাষায় লেখা হলেও মাথায় রাখবে মুঘল যুগের তোমার হচ্ছে
মুঘল যুগের সরকারি ভাষা, হ্যাঁ, সরকারি ভাষা ছিল হচ্ছে তোমার হচ্ছে কি স্যার, ফার্সি। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 2 নম্বর। ঠিক আছে, আমরা বের হলাম এখান থেকে। কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো কি বলছে। তোমার হচ্ছে আকবরের যে শাসনকাল সম্পর্কে মানে কোন গ্রন্থ থেকে তথ্য পাওয়া যায়? বলছে আকবরনামা, না হুমায়ুননামা, না তুজুকি ফিরোজশাহী, না হচ্ছে রাজতরঙ্গিনী। তো আকবরনামা তো হচ্ছে আবুল ফজলের লেখা, আবুল ফজল। আর স্যার ইনি তো আকবরের সমসাময়িকই ছিলেন, আকবরের সমসাময়িক। তার মানে বুঝতে পারছো এটা উত্তর হওয়া উচিত, ঠিক না? আচ্ছা, হুমায়ুননামা লিখেছিল হচ্ছে তিনি, তার নাম হচ্ছে গুলবদন বেগম, গুলবদন বেগম। ইনি হুমায়ুনের তোমার হচ্ছে গিয়ে কে ছিল, বোন ছিল, হুমায়ুনের বোন, হুমায়ুনের সম্বন্ধে লিখেছিল। তুজুকি ফিরোজশাহী তোমার হচ্ছে ফিরোজ শাহ তুগলক সম্বন্ধে লেখা, তুঘলক সম্বন্ধে লেখা। ঠিক আছে। আর রাজতরঙ্গিনী তো বুঝতেই পারছো কলহনের লেখা, এটা তো প্রাচীন তোমার হচ্ছে ভারতের, এটার সাথে মধ্য ভারতের কোনো সম্পর্কই নেই। ঠিক আছে, তো বুঝতেই পারছো নিশ্চয়ই যে বইটা আবুল ফজলের যে লেখা, এটাই হবে উত্তর। তোমার হচ্ছে আকবরনামা। আচ্ছা, এই লেখায় আছে আবুল ফজল আকবরনামা লিখেছিল, এবং আকবরের শাসনকালে এই বইটাই কিন্তু হচ্ছে প্রধান উৎস। আকবরের শাসনকালের এই বইটা হচ্ছে প্রধান উৎস, মাথায় রাখবে। ঠিক আছে, এটা হলো নাম্বার 3। এবার যে নাম্বার 4 আমরা যাব কোশ্চেন, আমি খুব বেশি সময় নেব না। ঠিক আছে, নাম্বার 4 দেখো, বলছে আইনি আকবরী এটা কে লিখেছিল? হ্যাঁ, বলতে রচয়িতা গিয়ে কে, বদাউনি, না তোমার হচ্ছে আবুল ফজল, না ফৌজি, না গুলবদন বেগম। তো মাথায় রাখবে তোমার হচ্ছে আবুল ফজল আইনি আকবরী বইটা লিখেছিল, এবং এর মাধ্যম দিয়ে আকবরের সময়কার প্রশাসন, ঠিক আছে, প্রশাসন, অর্থনীতি, ঠিক আছে, আর হচ্ছে সমাজনীতি সম্বন্ধে জানা যায়। ক্লিয়ার? এই আবুল ফজলেরই তোমার হচ্ছে ভাই হলো ফৌজি, এটা মাথায় রাখবে। ইনি একজন ভালো সাহিত্যিক ছিলেন, যার নাম হচ্ছে কি স্যার, ফৌজি। আবুল ফজল খুব বিখ্যাত একজন ব্যক্তিত্ব, এবং আকবরের সমসাময়িক, তিনি খুব প্রভিডেন্ট ছিলেন। ঠিক আছে, গুলবদন বেগম আমি কিছুক্ষণ আগে বললাম যে কি স্যার, হুমায়ুনের তোমার হচ্ছে হুমায়ুনের তোমার হচ্ছে বোন। আচ্ছা, তারপর হচ্ছে বদাউনি, ইনি একজন সাহিত্যিক ছিলেন, সুলতানি যুগের সাহিত্যিক ছিলেন সুলতানি যুগের। আশা করি বুঝতে পারলে 4টে অপশন। কিন্তু উত্তর গিয়ে কি হবে? উত্তর হবে হচ্ছে কি আবুল ফজল। ঠিক আছে, উত্তর গিয়ে কি হবে, আবুল ফজল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলবো। কোশ্চেন নাম্বার তোমার হচ্ছে 5। কি বলছে দেখো, মধ্যযুগের ভারতবর্ষের প্রত্নতাত্ত্বিক উৎসের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? হ্যাঁ, বলছে মসজিদ, না মিনার, না মুদ্রা, না তোমার হচ্ছে শিলালিপি, না উপরে সবগুলি। অর্থাৎ যে মধ্যযুগ মানে এই যে 1206 সাল থেকে শুরু করে 1857 সালের মধ্যে যদি আমরা যদি ঐতিহাসিক উপাদান ধরি, বা ইতিহাসের তোমার হচ্ছে উপাদান ভাবি, তো কোনগুলোকে আমরা উপাদান বলতে পারবো? ঠিক না? কিছুক্ষণ আগে আমরা তো অনেকক্ষণ আগে থেকে আমরা বলছি যে সাহিত্য হচ্ছে একটা উপাদান, বারবার বলছি। ঠিক আছে, তো সাহিত্য ছাড়াও মাথায় রাখবে সেই সময়কার যে মসজিদগুলো ছিল, সেই মসজিদগুলোও কিন্তু একটা হচ্ছে তোমার হচ্ছে উপাদান। মিনার ছিল, 4 মিনার, কুতুব মিনার, এই মিনারগুলো তোমার হচ্ছে উপাদান ছিল। আচ্ছা, সেই যুগের মুদ্রা, হ্যাঁ, তোমার হচ্ছে টঙ্কা, জিতল, এই যে মুদ্রাগুলো ছিল, এই মুদ্রাগুলোর মাধ্যম দিয়ে বোঝা যায়। তারপর হচ্ছে শিলালিপি, বিভিন্ন শাসক শিলালিপি, আমরা ফিরোজ শাহ তুগলকের সময়কার শিলালিপির কথা জানি, ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, ফিরোজ শাহ তুগলকের সময়কার শিলালিপি আছে, সেই শিলালিপি থেকে আমরা ফিরোজ শাহ তুগলকের সম্বন্ধে জানি, এবং ফিরোজ শাহ তুগলক সম্বন্ধে আমরা বিস্তারিত তথ্য পাই। ঠিক না? তো আমি বলতে চাইছি যে স্যার তাহলে হচ্ছে সাহিত্য ছাড়াও মসজিদ, মিনার, মুদ্রা, শিলালিপি সবগুলোই হচ্ছে কি স্যার তোমার হচ্ছে উৎস। কিসের উৎস স্যার? ইতিহাসের উৎস। ইতিহাসের তোমার হচ্ছে উৎস। আশা করি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন,
নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো বলছে কোন তোমার হচ্ছে বিদেশি পর্যটক সুলতানি যুগের বিবরণ দিয়েছেন। সুলতানি যুগের বিবরণ কে দিয়েছে? বলছে ইবন বতুতা, মার্কো পোলো, না বার্নিয়ার, না তোমার হচ্ছে ট্যাভার্নিয়ে। ঠিক আছে, তো মাথায় রাখবে এদের মধ্যে থেকে কিন্তু সুলতানি যুগ বলছে, সুলতানি যুগ মানে হচ্ছে 1206 থেকে শুরু করে 1526-এর মধ্যে। এর মধ্যে থেকে তোমার হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুঘলক, যিনি তুঘলক সাম্রাজ্যের শক্তিশালী রাজা ছিলেন, তো তার সময় এসেছিল ইবন বতুতা। তো এই ইবন বতুতার সময়ের বিবরণ বা সুলতানি যুগের বিবরণ এই ইবন বতুতা দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কি হবে স্যার? তোমার হচ্ছে ইবন বতুতা। ক্লিয়ার? আচ্ছা তারপরে কোশ্চেন দেখো, বলছে তারিক ই ফিরোজ শাহী, ঠিক আছে, এর লেখককে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে বরাউনি। তো ইনি সুলতানি যুগের তোমার যে সাহিত্যিক, তো তিনি ফিরোজ শাহ তুগলকের সম্বন্ধে, কার সম্বন্ধে? ফিরোজ শাহ তুগলকের সম্বন্ধে তিনি বলেছিলেন। ঠিক আছে, তাহলে হচ্ছে তারিক ই ফিরোজ শাহী। আবুল ফজল তো আকবরের সমসাময়িক, বদাউনি হবে না। আচ্ছা ফিরিজ শাহ হবে না। তো স্যার অ্যান্সার কি হবে স্যার? তোমার হচ্ছে জিয়াউদ্দিন বরাউনি। ঠিক আছে, তো এই গ্রন্থটি ফিরোজ শাহ তুগলক শাসনের তথ্য প্রদান করে। ঠিক আছে, মানে ফিরোজ শাহ তুগলক যে রয়েছে তার যে শাসন ব্যবস্থা বর্ণনা করে। নেক্সট, মুঘল যুগের অর্থনৈতিক ব্যবস্থা সম্বন্ধে কোন উৎস থেকে পাওয়া যায়? আমরা জানি যে মুঘল যুগের বেশ কিছু শাসক ছিল তাদের সময়ে। হ্যাঁ, মুঘল যুগের অর্থনীতি, তো মুঘল যুগে বেশ কিছু শাসক ছিল যাদের সময় অর্থনীতি দারুণ শক্তিশালী হয়েছিল। আবার বেশ কিছু তোমার হচ্ছে ছিল নবাব বা শাসক, তাদের সময় কিন্তু অর্থনীতি নষ্ট হয়ে গেছিল। তো এই অর্থনীতি সংক্রান্ত তথ্য কোথা থেকে পাওয়া যায়? তোমার যে হুন্ডি, না শিলালিপি, না স্থাপত্য, না মুদ্রা? তো মাথায় রাখবে কিছুটা মুদ্রার সম্বন্ধে থেকে পাওয়া যায়, মুদ্রা থেকে পাওয়া যায় কিছুটা। ঠিক আছে, কি বললাম? কিছুটা। আর স্যার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কি স্যার? হুন্ডি। স্যার এই হুন্ডি কনসেপ্ট থেকেই সব থেকে বেশি অর্থনীতি সম্বন্ধে জানা যায়। কাদের অর্থনীতি সম্বন্ধে জানা যায়? তোমার হচ্ছে মুঘলদের অর্থনীতি সম্বন্ধে জানা যায়। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তারপরের কোয়েশ্চেন, নেক্সট, তারপরে দেখো বলছে কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে জানা যায় কোথা থেকে? তো রাজতরঙ্গিনী থেকে, সবাই জানো নিশ্চয়ই রাজতরঙ্গিনী। হ্যাঁ, রাজতরঙ্গিনী এটা হচ্ছে থেকে তোমার হচ্ছে কাশ্মীরের ইতিহাস জানা যায়। কাশ্মীরের ইতিহাস মাথায় রাখবে। ভারতবর্ষের সব থেকে নিরপেক্ষ যদি কোনো বই হয় তো সেটা হচ্ছে কি স্যার? এটা ভারতের ইতিহাসের উপাদানের মধ্যে সব থেকে নিরপেক্ষ বই এটি, মাথায় রাখবে। ঠিক আছে, তো রাজতরঙ্গিনী যেটা কাশ্মীর ইতিহাস সম্বন্ধে জানা যায়, ভারতের যতগুলো, এমনকি সেটা প্রাচীন ভারতের হোক, মধ্য ভারতের হোক, যতগুলো আছে সবগুলো থেকে তোমার হচ্ছে সব থেকে গ্রহণযোগ্য হচ্ছে এটাই। আচ্ছা, হর্ষচরিত বানভট্টের লেখা, এটা জানোই সবাই কম বেশি। এটা প্রাচীন যুগের ইতিহাস থেকে। আকবরনামা হচ্ছে আবুল ফজল, তুজুকি বাবরি, বাবর নিজেই। ঠিক আছে, কিন্তু স্যার অ্যান্সার কি হবে? তোমার হচ্ছে রাজতরঙ্গিনী কার লেখা? তাহলে তোমার হচ্ছে কলহনের লেখা। ঠিক আছে, নেক্সট, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই? তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 10 কি বলছে? মধ্যযুগীয় ভারতের যে ধর্মীয় আন্দোলন সম্বন্ধে তথ্য পাওয়া যায় সেটা কোথা থেকে পাওয়া যায়? তুজুকি বাবরি, না তুজুকি আকবরী, না তুজুকি ফিরোজ শাহী, না হচ্ছে ভক্তিমাল? সবার প্রথমে বলি, তুজুকি বাবরি থেকে বাবরের শাসন এবং প্রকৃতি সম্বন্ধে জানা যায়। প্রকৃতি ও বাবরের শাসন। ঠিক আছে, আইনি আকবরী থেকে আকবরের তোমার হচ্ছে শাসন ব্যবস্থা সম্বন্ধে জানা যায়। জানা যায়। হলো। আচ্ছা, তারিকি ফিরোজ শাহী, তোমার হচ্ছে ফিরোজ শাহ তুগলক সম্বন্ধে জানা যায়।
আন্দোলন যেগুলো হচ্ছিল, স্যার মাথায় রাখবে আমাদের ভারতবর্ষে কিন্তু ধর্ম পরিবর্তন, ঠিক আছে, ধর্ম পরিবর্তন, ঠিক আছে, সব থেকে বেশি পরিমাণে যদি কোনো সময় হয়ে থাকে সেটা হচ্ছে কোন সময় স্যার? সুলতানি যুগে, ঠিক আছে, সুলতানি যুগে। তো স্যার এই ধর্ম পরিবর্তন, ধর্ম আন্দোলন যেগুলো হচ্ছিল, ঠিক আছে, তার সম্বন্ধে যদি বিস্তারিত যদি কোনো জায়গা থেকে যদি জানা যায়, ঠিক আছে, তার সম্বন্ধে যদি বিস্তারিত কোনো জায়গা থেকে যদি জানা যায়, তো সেটা হচ্ছে কি স্যার? এই ভক্তিমাল থেকে। হ্যাঁ, সেই সময় ধর্ম ব্যবস্থা কেমন ছিল না ছিল সমস্ত সম্বন্ধে বিস্তারিত যদি জানা যায়, এই ভক্তিমাল থেকে জানা যায়। আশা করি বুঝাতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 হলো, এগুলো সব মাথায় রাখবে মধ্যযুগের ইতিহাসের উপাদান। আমরা ইতিহাসের উপাদানের বাইরে কিন্তু এখানে কোনো কোয়েশ্চেন নেই। আমি সিস্টেমেটিক এটা করার চেষ্টা করছি যাতে করে তোমাদের মানে চ্যাপ্টার বাই চ্যাপ্টার একটা চ্যানেল থেকেই সব কিছু তথ্য তোমরা পেয়ে যাও, সেই কারণে, ঠিক আছে। তারপর বলছে কোনটি মধ্যযুগীয় ভারতের প্রত্নতাত্ত্বিক উৎস নয়? বলছে কুতুব মিনার, তাজমহল, আকবরনামা, না তোমার হচ্ছে মুদ্রা। তো বলছে প্রত্নতাত্ত্বিক, তো কুতুব মিনার তো হচ্ছে একটা মিনার, তো মিনার মানে গিয়ে কি স্যার? প্রত্নতাত্ত্বিক। তাজমহল একটা মিনার বা তাজমহল একটা তোমার হচ্ছে কি স্মৃতিসৌধ, তার মানে এটাও প্রত্নতাত্ত্বিক। মুদ্রাও তো প্রত্নতাত্ত্বিক হয়। আর আকবরনামা এটা তো সাহিত্যিক, ঠিক না? তার মানে আকবরনামা হচ্ছে কি স্যার? সাহিত্যিক উৎস। আর বাদ বাকি যতগুলো কুতুব মিনার, তাজমহল এবং মুদ্রা, এগুলো সব হচ্ছে কি প্রত্নতাত্ত্বিক উৎস, ঠিক আছে? ক্লিয়ার? বুঝাতে পেরেছি? নেক্সট কোশ্চেন, যে মুঘল যুগের চিত্রকলা সম্পর্কে তথ্য বলছে কোন উৎস থেকে পাওয়া যায়? হ্যাঁ, চিত্রকলা। আচ্ছা, চিত্রকলা মানে হচ্ছে কি স্যার? পেন্টিং। আমরা সবাই জানি মুঘল যুগের পেন্টিং এর জন্য সব থেকে বিখ্যাত যিনি, তার নাম হচ্ছে কি স্যার? জাহাঙ্গীর, ঠিক না? তাহলে স্যার এই মুঘল যুগের যে চিত্রকলা বা পেন্টিং, হ্যাঁ, তাদের একটা নিজস্ব যে ঘরানা ছিল, ঠিক আছে, সেই ঘরানা কোথা থেকে পাওয়া যায়? মিনিয়েচার পেন্টিং থেকে, না শিলালিপি, না মুদ্রা, না সরকারি নথি? তো স্যার মাথা রাখবে অপশন দেখেই বোঝা যাচ্ছে যে মিনিয়েচার তোমার হচ্ছে পেন্টিং হবে। এই এবার প্রসঙ্গটা হচ্ছে মিনিয়েচার পেন্টিংটা কি তোমার হচ্ছে এটা এক ধরনের মানে তোমার হচ্ছে মুঘল যুগীয় তোমার হচ্ছে প্রিন্টিং এর নিদর্শন। অবশ্য পরবর্তীতে ভারতীয় তোমার হচ্ছে প্রিন্টিং এর সাথে, ঠিক আছে, এই মিনিয়েচার প্রিন্টিং মিশ্রিত হয়ে যায়। ক্লিয়ার? তো আর স্যার যে রাজার সময়টা বিখ্যাত সেটা হচ্ছে জাহাঙ্গীর, মাথা রাখবে। পরে অবশ্য পাবো আমরা আবার যখন আমরা এই সংক্রান্ত এমসিকিউ করবো। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 13 বা 13 বলছে ভারতীয় বিজ্ঞান সম্বন্ধীয় বই নিম্নলিখিত মধ্যযুগীয় বই কার সম্বন্ধে জানা যায়? সেটা হচ্ছে আল-বিরুনি, না আবু বকর, না হাসান নিজামী। দেখো এই যে চারজনের নাম বললাম, এই চারজনই হচ্ছে কি স্যার? সুলতানি যুগের তোমার হচ্ছে সাহিত্যিক। কিন্তু স্যার মাথায় রাখবে বিজ্ঞান সংক্রান্ত বই এই চারজনের মধ্যে যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে কি স্যার? আল-বিরুনি, ঠিক আছে। এই আল-বিরুনির যে তোমার হচ্ছে কিতাব তোমার হচ্ছে তাহকিক, এই যে বইটা, ঠিক আছে, এই বইটা কি সংক্রান্ত? বিজ্ঞান সংক্রান্ত। ভারতীয় মানে ইন্ডিয়ান সায়েন্স সম্বন্ধে এই বই থেকে জানা যায়। ইন্ডিয়ান সায়েন্স সম্বন্ধে এই বই থেকে জানা যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। একবার দুবার করে যদি মানে রিপিট করে করে দেখো তাহলে দেখবে এখান থেকে তোমাদের পড়া হয়ে যাবে। এক্সট্রা আর কোনো জায়গায় তোমাদেরকে পড়তে যেতেই হবে না, ঠিক আছে। আমার বিশ্বাস যে এখান থেকে দেখবে কোশ্চেনও কমন পাবে, তোমার ইতিহাসের কনসেপ্টও তৈরি হবে। ওইভাবেই কিন্তু এই এমসিকিউগুলো তৈরি করা হয়েছে। তারপরে দেখো তোমার হচ্ছে কনান ই মাসুদি, এই বইটা কে লিখেছে? আল-বিরুনি, না ফিরোজাবাদী, না আবু বকর, না হাসান নিজামী? তো স্যার যেমন তাহকিকি হিন্দ যেমন হচ্ছে আল-বিরুনির লেখা, ঠিক একইভাবে কনান ই মাসুদি এই বইটাও হচ্ছে কার লেখা? তোমার হচ্ছে আল-বিরুনি। একটু বইগুলোর নাম মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই বইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে সবাইকে। যে কোনো বই ধরে চলে আসে এবং ছাত্রছাত্রীরা এর বই ধরে আসলে ওই শুধুমাত্র ইবন বতুতা এবং
তোমার হচ্ছে আলবিরুনির এক দুটা বই বাদ দিয়ে কিন্তু খুব একটা কিন্তু পারে না। ঠিক আছে, তো বারবার যদি এটা রিপিট করে দেখো তাহলে বইগুলোর নামগুলো কিন্তু মুখস্থ হয়ে যায় সবার। তারপর দেখো বলছে তাজুল মাসির, এই বইটা কার লেখা? তাজুল মাসির। তখন থেকে আমরা দুটো বই পড়লাম হচ্ছে আলবিরুনির, এবার আমরা তাজুল মাসির যেটা পাবো সেটা হচ্ছে তোমার হচ্ছে হাসান নিজামি। কে হাসান নিজামি? এও একজন হচ্ছে সুলতানি যুগের তোমার হচ্ছে সাহিত্যিক, সুলতানি যুগের তোমার হচ্ছে সাহিত্যিক। আশা করি বুঝাতে পারলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার তোমার হচ্ছে দেখো 16। 16 নম্বর কোশ্চেনে কি বলছে? বলছে নিম্নলিখিতগুলোর মধ্যে কোন বইটি আমির খুসরুর লেখা? আমির খুসরু খুব প্রভিডেন্ট একজন ব্যক্তিত্ব। ঠিক আছে, বলছে কি স্যার খাজা ইন উল ফুতাহ, না তোমার যে তুগলক নামা, না হচ্ছে তোমার যে কি খামসাহ, না উপরের সবগুলি? তো মাথায় রাখবে আমির খুসরু তোমার হচ্ছে খুব প্রভিডেন্ট এক খুসরু। তো আমির খুসরু একজন খুব প্রভিডেন্ট ব্যক্তি। তো তিনি বেশ কিছু বই লিখেছেন। ঠিক আছে, বেশ কিছু। হ্যাঁ, তার মধ্যে বইগুলো গুরুত্বপূর্ণ বই হলো গিয়ে কিসের? এই বইগুলোর নাম মাথায় রাখবে। খাজা তোমার হচ্ছে ইন উল তোমার হচ্ছে ফুতাহা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি তুগলক নামা, এটা তো সবাই জানো। নাম্বার 3 হচ্ছে কি খামসাহ। আর নাম্বার 4 দেখো এখানে লেখা আছে তোমার হচ্ছে মিফতা উল ফুতাহা। এই 4টা বই লিখেছিল হচ্ছে কে? আমির খুসরু। আর আমির খুসরু সম্বন্ধে তোমাদেরকে আরেকটা জিনিস বলি, আমির খুসরু একজন ব্যক্তি যে তোমার হচ্ছে সব থেকে বেশি সুলতানি শাসকদের রাজত্ব দেখেছেন। তার মানে বুঝতে পারছো, ইনি একদিকে যেমন সাহিত্যিকও ছিলেন, অন্যদিকে রাষ্ট্রচিন্তকও ছিলেন। কেন? কারণ তার অভিজ্ঞতাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল আমির খুসরু। ঠিক আছে, মনে রাখবে আমির খুসরু বইগুলোর নাম ইম্পর্টেন্ট সবগুলো। নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিতগুলোর মধ্যে কোন তথ্যটি সঠিক? আমি এভাবে কোশ্চেন দিয়ে থাকি এগুলো তথ্য দেওয়ার জন্য, যাতে এই তথ্যগুলো তোমাদের খুব কাজে লাগে। হ্যাঁ, কি বলছে? বলছে তোমার হচ্ছে ফুতুয়াত ই ফিরোজ শাহী বই ফিরোজ শাহ তুগলকের আত্মজীবনী। মানে ফিরোজ শাহ তুগলক যে সুলতানি যুগের শাসক ছিলেন, ঠিক আছে, ফিরোজ শাহ তুগলক যিনি সুলতানি যুগের শাসক ছিলেন, তো তার নিজের লেখা বইয়ের নাম হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে ফুতুওয়াত হ্যাঁ ই ফিরোজ শাহী। আর একটা ফিরোজ শাহী বই আছে যেটা বাদাউনি লিখেছে। হ্যাঁ, এটা এই যে তোমার যে ফুতুওয়াত ই ফিরোজ শাহী, এটা নিজে লিখেছে। তারপর যে ফতা ই জাহাঙ্গীরি হলো তোমার হচ্ছে জিয়াউদ্দিন বরৌনির লেখা আইনি পরামর্শ একটা বই। এটাও মাথায় রাখবে স্যার, এটা দুটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, ফতা ই জাহাঙ্গীরি। আর একটা হচ্ছে কি তুগলক বংশের ইতিহাস নিয়ে তারিক ই ফিরোজ শাহী বইটি, যেটি সেটা স্যার খামস ই সিরাজ আসিফ। ঠিক আছে, আমি আবার বলছি, তুগলক যুগের ইতিহাস নিয়ে তারিক ই ফিরোজ শাহী বইটা লিখেছে খামস ই সিরাজ আজিজ। ঠিক আছে, এই ফিরোজ শাহী নিয়ে কিন্তু খুব কনফিউশন হয়। তো কোন ফিরোজ শাহী কোন বইটা লিখেছে এগুলো কিন্তু একটু ভালো করে দেখে নিবে। আমি অলরেডি কিন্তু 3টা বললাম। দেখো, ফিরোজ শাহ নিজে একটা ফিরোজ শাহী বই লিখেছে যার নাম হচ্ছে ফুতুওয়াত ই ফিরোজ শাহী। একটা হচ্ছে কি স্যার শামস ই ফিরোজ শাহী, শামস ই সিরাজ আফিফ, সে লিখেছে তারিক ই ফিরোজ শাহী। এই যে ফিরোজ শাহী নিয়ে ফিরোজ শাহ তুগলকের যে বইগুলো কে কোনটা লিখেছে সেটা কিন্তু ভালো করে দেখে নেবে। 3টা বই আছে ফিরোজ শাহীর নামে। ঠিক আছে, কটা বই আছে? 3টে। তো এই 3টে থেকেও কিন্তু পরীক্ষায় কিন্তু কোশ্চেন চলে আসতে পারে কনফিউজ করার জন্য। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, উপরে সবগুলি হবে এটা উত্তর। তারপরে দেখো 1 মিনিট, তারপরে দেখো বলছে ইবন বতুতার লেখা বইয়ের নাম হচ্ছে গিয়ে কি? বলছে কিতাবুল রেহেলা, না শাহনামা, না জাফরনামা, না চাজনামা? তো মাথায় রাখবে, এটা তো জানো নিশ্চয়ই। ইবন বতুতার লেখা বইয়ের নাম হচ্ছে গিয়ে কি? কিতাব উল
হচ্ছে রাহেলা। আর এই যে কিতাবুল রাহেলা যেটা রয়েছে এটা একটা হচ্ছে কি তোমার হচ্ছে ভ্রমণ কাহিনী। ভ্রমণ কাহিনী তিনি যে এসেছিলেন তার যে ভ্রমণ, হ্যাঁ, ভারত যে ভ্রমণ, সেই ভ্রমণ নিয়ে তিনি এখানে এই বইটাতে লিখেছিলেন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। এবার হচ্ছে মধ্যযুগীয় ভারতের ইতিহাস থেকে নিম্নলিখিত কোন বইটি লিখেছেন আবু তোমার হচ্ছে বক্কর বুকি? নামটা মাথায় রাখবে, আবু বক্কর বুকি। কিতাবুল রাহেলা না হচ্ছে শাহনামা না জাফরনামা না চাজনামা? অলরেডি কিতাবুল রাহেলা আমরা পেয়ে গেছি, কে তোমার হচ্ছে ইবন বতুতা। চার্জনামা যে বইটা রয়েছে এই বইটা লিখেছে হচ্ছে কে স্যার? তোমার হচ্ছে আবু, ঠিক আছে, তোমার হচ্ছে বক্কর বুকি। ইনি বই যেটা লিখেছেন তার নাম হচ্ছে কি স্যার? চার্জনামা। ক্লিয়ার? মুখস্থ করতে হবে স্যার এগুলো, এগুলো একটু নাম কিন্তু কনফিউশন হয়ে যায়। হ্যাঁ, দুবার তিনবার দেখবে এবং খাতায় মানে ভিডিওটা দেখবে এবং লিখবে, খাতায় ভিডিওটা দেখবে এবং লিখবে, দেখবে যে মনে চলে আসবে। এর থেকে বাইরে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু খুব কম, তবে রিপিট করে পড়তে হবে, নাহলে কিন্তু মনে থাকবে না। বলছে ফিরদৌসি কোন বইটা লিখেছে? ফিরদৌসি। তো ফিরদৌসি লিখেছে তোমার যে কি শাহনামা। দেখো চারটে অপশন কাছাকাছি, চারটে অপশন চারবার দেওয়া আছে যাতে তোমাদের মনে থাকতে সুবিধা হয়, ওই জন্য বারবার ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? এই শাহনামা আবার বইটা কে লিখেছে? তোমার হচ্ছে শাহনামা তোমার হচ্ছে কি কে লিখেছে? ফিরদৌসি। ঠিক আছে? শাহনামা বইটা কে লিখেছে? ফিরদৌসি। কিতাবুল রাহেলা আগে প্রথম, তার আগেরটাতে বললাম চার্জনামা, তার আগেরটাতে বললাম, এখানে গিয়ে কি বললাম? শাহনামা। অলরেডি আমাদের তিনটা বই কিন্তু জানা হয়ে গেল এখান থেকে, ঠিক না? তারপরে কি হচ্ছে কি দেখো, তারপরে কোশ্চেন নাম্বার হচ্ছে কত? 21। দেখো যে অপশনটা শুধু বাকি ছিল সেটারও দেখো এখানেই দেওয়া রয়েছে, যে তোমার হচ্ছে সরফুদ্দিন আলী ইৎসি তিনি কোন বই লিখেছেন? তো এটার নাম হচ্ছে জাফরনামা। দেখো একমাত্র এটা বাকি ছিল, এটাও আমরা পেয়ে গেলাম। এবং লেখকের নাম হচ্ছে কি তোমার হচ্ছে সরফুদ্দিন, ঠিক আছে, আলী তোমার হচ্ছে ইসদি। ঠিক আছে? তা চারটার পেয়ে গেলাম, কিতাবুল রাহেলা, শাহনামা, জাফরনামা এবং চার্জনামা। একটু ভিডিওটাকে কেটে 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 দেখবা, তাহলেও মনে করা যায়। ঠিক আছে? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, তাহলে বুঝতে পারবে কি বলছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোন বইটি লিখেছেন ফিরোজাবাদী? হ্যাঁ, ফিরোজাবাদী কোন বইটা লিখেছে? বলছে মোহাম্মদ নামা না কোয়ামাস না হচ্ছে গুলশান ই ইব্রাহিমি না ফতা উস তোমার হচ্ছে খ্রিস্টাবাদী তিন। ঠিক আছে? তো দেখো চারটে বই, ঠিক আছে, আবার এগেন চারটে বই, চারটে বই আলাদা আলাদা ব্যক্তির নাম অনুযায়ী আমাদেরকে মনে রাখতে হবে। তো ফিরোজাবাদী যে বইটা লিখেছে তার নাম হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে কোয়ামাস। তাহলে কোয়ামাস, কোয়ামাস বইটা কে লিখেছে? ফিরোজাবাদী। ঠিক আছে? মাথায় রাখবে কিন্তু। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত কোন বইটি লিখেছেন মুলা জহুরি? মুলা জহুরি তোমার হচ্ছে কোন বইটা লিখেছে? কোয়ামাস, হ্যাঁ, না তোমার হচ্ছে মোহাম্মদ নামা না গুলশান ই ইব্রাহিমি না হচ্ছে তোমার হচ্ছে ফতা উস খ্রিস্টাবাদী তিন। লক্ষ্য করো আগের যে কোশ্চেনে চারটা অপশন ছিল, এই কোশ্চেনেও কিন্তু চারটাই অপশন রয়েছে, আছে না? তো এর মধ্যে থেকে অলরেডি কোয়ামাসটা আমরা ফিরোজাবাদী পেয়ে গেছি। কোয়ামাসটা হচ্ছে কে? ফিরোজাবাদী। এবার দ্বিতীয়টা মোহাম্মদ নামা। মোহাম্মদ নামা, এই মোহাম্মদ নামা বইটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে কি স্যার? মুলা জহুরি। ঠিক আছে? আর স্যার এই মুলা জহুরির এই যে মোহাম্মদ নামা যে বইটা, হ্যাঁ, এই বইটা থেকে বিজাপুরের ইতিহাস জানা যায়। বিজাপুর, আমরা বিজাপুরের নাম শুনেছি, হ্যাঁ, সেই বিজাপুরের ইতিহাস সম্বন্ধে জানা যায়। হলো? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24। কোয়েশ্চেন নাম্বার 24 সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আবার একটা ওই অপশনগুলোর মধ্যে থেকেই তোমার হচ্ছে গুলশান ই ইব্রাহিমি। ঠিক আছে? এই গুলশান ই ইব্রাহিমি এই বইটা কে লিখেছে? হ্যাঁ, এটা জানতে হবে। তো এটা হচ্ছে কে? তোমার হচ্ছে ফিরিস্তা
তোমার হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। আমরা মোহাম্মদ বিন কাসিমের নাম শুনেছি, ফিরিস্তার একটা টাইটেলের মতো, হ্যাঁ টাইটেলের মতো মাথায় রাখবে, মোহাম্মদ বিন কাসিম। তো তিনি বই লিখেছিলেন তোমার হচ্ছে গুলশান ই ইব্রাহিমি। তিনি বই লিখেছিলেন গুলশান ই ইব্রাহিমি। নামগুলো কিন্তু মুখস্থ করবে। আমি আবারও বলছি, আমি নিজের ইচ্ছাবশত কিন্তু এই মানে অপশনগুলো আমি দিয়েছি। কেন দিয়েছি? যাতে করে তোমরা বুঝতে পারো, না বুঝতে পারলে তো হবে না, ঠিক না? চারটে অপশন দিয়েছি, পরপর চারটে কোয়েশ্চেন দেখে দেখে লিখবে, আবার রিপিট করবে, দেখে দেখে লিখবে, আবার রিপিট করবে, তাহলে দেখবে যে মনে চলে আসবে। হ্যাঁ, তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 25। কোয়েশ্চেন নাম্বার 25-এ কি বলছে? তোমার হচ্ছে নিম্নলিখিত কোন বইটি লিখেছেন ইসামি? হ্যাঁ, তাহলে হচ্ছে ইসামির বই, ইসামি। হ্যাঁ, ইসামির বই হচ্ছে কি স্যার? এই যে লেখা আছে ফতাউস, ফতাউস, ঠিক আছে। তারপর হচ্ছে কি খ্রিস্টাবাদী 3, খ্রিস্টাবাদী 3, বাদী 3, ঠিক আছে। তোমার হচ্ছে খ্রিস্টাবাদী 3, ফতাউস খ্রিস্টাবাদী 3, মাথায় রাখবে। এই বইটা কে লিখেছিল? ইসামি। ইসামি। দেখো চারটে অপশন দিয়ে আমাদের চারটে কিন্তু বই কিন্তু অলরেডি হয়ে গেল, ঠিক না? ব্যাস কমপ্লিট। স্যার আমরা এই যে ভিডিওটা আমরা করলাম, এই ভিডিওটা শুধুমাত্র হচ্ছে কাকে কেন্দ্র করে? মধ্যযুগীয় যে ইতিহাস, সেই ইতিহাসকে কেন্দ্র করে। তো মধ্যযুগের ইতিহাসে আমরা কি পেলাম? আমরা পেলাম যে সাহিত্যিক উপাদানই বেশি মধ্যযুগের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। এছাড়াও কিছু প্রত্নতাত্ত্বিক, নাকি প্রত্নতাত্ত্বিকের মধ্যে মসজিদ হতে পারে, মিনার হতে পারে, মুদ্রা হতে পারে, এগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে কি স্যার কিছু সাহিত্যিক, হ্যাঁ, এই উপাদানগুলো ইতিহাস তৈরি করতে সব থেকে বড় ভূমিকা নিয়েছে। এবং এগুলো এভিডেন্স স্যার, কেন এভিডেন্স? 1200 প্রাচীন যুগের মতো অনুমানটা কিন্তু এখানে করতে হয়নি। কেন করতে হয়নি? তার পিছনে কারণ হচ্ছে যে 1200 সাল, আজকে যদি 2000 সাল হয়, তার মানে 2000 সামথিং 2020-25, তো তার মানে প্রায় ধরো 700-800 বছরের ব্যাপার, ঠিক আছে। তো খুব যে পুরনো সেই ব্যাপারটা নয়, অনেক এভিডেন্স কিন্তু এখনও আছে। তুমি যদি যাও তো দেখতে পাবে, তাজমহলকে দেখতে পাবে। হ্যাঁ, তুমি যদি যাও তাহলে দেখবে হচ্ছে কি তোমার তোমার হচ্ছে যে ফতেপুর সিকরি দেখতে পাবে। তারপর ধরো হচ্ছে তোমার হচ্ছে বাবরের কবর দেখতে পাবে, অরঙ্গজেবের কবর যেখানে বিবিকা মাকবাড়া, হ্যাঁ, ওটা দেখতে পাবে। আচ্ছা, তারপরে ধরো আরও যেগুলো এভিডেন্স রয়েছে, সাসারামে তুমি শেরশাহের কবর দেখতে পাবে। মানে এই জিনিসগুলো এখনো আছে, যেহেতু মধ্যযুগের বেশি দিনের সময় নেই। কিন্তু যেটা অশোকের সময় সেটা কি পাবে? হ্যাঁ, সেই সময় খুব যদি সুন্দর কারুকার্য বা খুব যদি সলিড যদি তোমার মেটাল দিয়ে যদি না তৈরি করে, সেগুলো পাওয়া যাবে না। সেগুলো কিন্তু ধুলায় মিশে গেছে, সেগুলো হচ্ছে মাটির নিচে চলে গেছে। বুঝতে পারছো কথাটা? সেটা সময়ের সাথে সাথে বিবর্তন হয়ে গিয়ে কী হয়ে গেছে, সেগুলোর অস্তিত্ব কিন্তু বিলীন হয়ে গেছে। সেই জন্য আমাদের প্রাচীন ভারতের ইতিহাস আমাদের অনুমানের উপরে ভিত্তি করে হয়েছে। মধ্য ভারতের ইতিহাস কিন্তু খুব একটা অনুমানের উপরে ভিত্তি করে হয়নি, কারণ বেশি দিনের এটা সময় নেই। তবে স্যার সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, যেগুলো উপাদানগুলো রয়েছে সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা এই মধ্যযুগের ইতিহাসের ক্ষেত্রে করেছে। আশা করি তোমাদের ভিডিওটা বোঝাতে পেরেছি। এরপর আরেকটা ভিডিও হবে, সেটা হবে আধুনিক যুগের যে ইতিহাসের উপাদান সেগুলো নিয়ে, ঠিক আছে। আধুনিক যুগ আমাদের ভারতবর্ষে নর্মালি 1600 সাল থেকে শুরু হয়, কিন্তু বাস্তবে কিন্তু আমাদের আধুনিক যুগের সময় হচ্ছে 1707 সালের পর, অর্থাৎ অরঙ্গজেবের মৃত্যুর পর সময় থেকে আস্তে আস্তে যখন মুঘল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করলো, তারপর থেকে শুরু করে একদম 1947 সাল আমাদের স্বাধীনতা পর্যন্ত সময়টাকে আমরা আধুনিক যুগ বলবো। তো তার যে ইতিহাস, তার এভিডেন্স কি, তার ভিডিও আসবে পরবর্তীতে, সেটার জন্য অপেক্ষা করো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, ঠিক আছে, বিভিন্ন জায়গায় দাও। কারণ হচ্ছে যে সবার তোমাদের সাপোর্ট দরকার। কেন দরকার? যে আমরা যে ভিডিওগুলো তৈরি করছি সেটা যাতে একদম স্যার মানে পশ্চিমবঙ্গের একদম শেষ তোমার হচ্ছে প্রান্ত পর্যন্ত যাতে সবারই তোমার হচ্ছে মোবাইলে পৌঁছায়, বা সবাই যাতে নিজের ইউটিউব তোমার হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে যাতে দেখতে পারে। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো শুধুমাত্র হচ্ছে কি তথ্য দেওয়ার জন্য এবং কি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওগুলোর মাধ্যম দিয়ে তোমাদের নলেজ বাড়ানোই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য, ঠিক আছে। তো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকের এই ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ সবাইকে।